কৌতূহল জিনিসটা বড় টেনে নেয় মানুষকে। এই কৌতূহলের বশেই মানুষ একদিন আগুন জ্বালাতে শিখেছে, আবার আগুন নেভাতেও। কিন্তু যদি মানুষ কৌতূহলের বশে আগুন জ্বালাতে শিখলেও নেভাতে না শিখত, তাহলে কি হতো ভেবে দেখেছেন? মন্ত্র হলো একটা বিশাল জমাট বাঁধা অন্ধকার। তার মধ্যে আমাদের জানার পরিধি হলো সেই অন্ধকারের মধ্যে এক টুকরো মোমবাতির শিখা, যা কাঁপতে কাঁপতে এগোতে চায়। কিন্তু হঠাৎ একটা প্রবল বাতাস সেই ক্ষীণ শিখাকে যে কোনো সময়, শুধু কি বাতাস গ্রাস করতে পারে ক্ষীণ শিখাকে, নাকি অন্য কিছু? মেঘলা আকাশে মেঘগুলো মাঝে মধ্যেই জমা বাঁধতে চাইছে, কিন্তু কোনো একটা কারণে শীতল বাতাস সেই মেঘদের বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। হালকা কুয়াশা এখনো প্রকৃতির রূঢ় রূপকে আলিঙ্গন করে আছে, ঠিক যেন বৃষ্টি নামার আগের মুহূর্ত। হালকা মেঘ গর্জন ও বিদ্যুতের বিদ্বেষী ঝলকও সুস্পষ্ট। এমন সময় একটা ফোন এলো। একটা মৃত্যুর খবর। খবরটা শুনে চাতক পাখির মতন ঝাঁপিয়ে পত্রালি। মৃত্যুটা অন্য কারণ না, পত্রালির মায়ের হয়েছে। স্বামীর কাছে এ খবর শুনে খুশি হয়ে পত্রালি বলে উঠল, আমি মৃত্যু পছন্দ করি। মৃত্যুর গন্ধ। নিখিল অর্থাৎ পত্রালির স্বামী স্ত্রীর কাঁধে হাত রেখে বলল, পত্র শান্ত শান্ত। কম্পনশীল শরীর নিয়ে ভয়ার্থভাবে পত্রালি উদ্বেগ নিয়ে বলল, ও আসছে, ও ও মৃত্যু ভালোবাসে, ও ও আমার দিকেই আসছে। ডান হাতের তর্জনী বাড়িয়ে দিয়েছে কুয়াশা ঘিরে মেঘে ঘিরে আসা অন্ধকারটির দিকে, আর ভয় গোঙাতে শুরু করেছে। কিন্তু আসলেই সেখানটা নিস্তব্ধ, কেউ নেই, শুধু কুয়াশা ছাড়া। পত্রালি আগে লেখালেখি করত। তার লেখা একটি বই পাঠক জগতে বহুল হারে সমাদৃত হয়ে 5 বছরে সেরা বিক্রিত বইয়ের তালিকায় দ্বিতীয় হয়েছে। তাই নিখিল সেই অনুষ্ঠানে যাচ্ছে। প্রকাশক ও পাঠক মহলে সকলে জানেন লেখিকা পত্রালি অসুস্থ, তাই নিখিলের উপস্থিতিতে কেউ কিছুই প্রশ্ন করে না। সেখানে এক কম বয়সী লেখকের সাথে নিখিলের পরিচয় হয়ে গেল। তিনি বিজ্ঞান ভিত্তিক গোয়েন্দা বিষয়ক, তন্ত্র বিষয়ক লেখা লেখেন। ইতিহাস বিভাগে বিদেশে ডিগ্রি অর্জন করলেও পেশাতে তিনি বেসরকারি অফিসের চাকরিরত, নেশায় লেখক। তিনি বললেন, আরে পত্রালি ম্যাডামের লেখা আমি খুব ভক্ত, কিন্তু আজকাল কোনো নতুন বই পাই না। অনেক দিনের ইচ্ছে ছিল ম্যাডামের সঙ্গে দেখা করার। অনুষ্ঠানে ভেবেছিলাম ম্যাডামকে দেখতে পাবো, দেখতে না পেয়ে অখুশি হয়েছিলাম। হগত্যা আপনার সঙ্গে দেখা হলো, আর মনে মনে স্থির করে ফেললাম আপনার সঙ্গে বাড়ি গিয়েই দেখা করে আসবো।
কম করে একটা অটোগ্রাফ তো রাখতেই হবে। নিখিল মনে মনে ভাবল, ভদ্রালি যে আর এখন মানুষ নেই সে ব্যাপারে ইনি জানেন না, আর স্পিরিচুয়াল ব্যাপারে বললে বিশ্বাসও করবেন না, উল্টে আমাকেই দোষী বা পাগল ভাববেন। যুক্তিবাদী মানুষ। আর তাছাড়া যে মেয়ে নিজের মায়ের মৃত্যুর খবর শুনে খুশি হয়, সে অচেনা বন্ধুকে দেখলে ফোনও করতে পারে। নিখিল বাবু কি ভেবে করছেন মনে মনে? নিখিল একটু চমকে উঠে বলল, না না, কিছু না, কই কিছু না তো। তারপর অনেক পরিকল্পিত যুক্তি দিয়ে তরুণ লেখককে তাদের বাড়ি যাওয়া থেকে আটকানোর চেষ্টা করল, কিন্তু সে পর্বতের মতো স্থির। সব পরিকল্পনাই তার সামনে বৃথা। অনিচ্ছা সত্ত্বেও নিখিল হেঁটে হেঁটে যেতে থাকলো। শরতের ভোরের পদ্ম পাতায় যেরকম শিশির বিন্দু চকচক করে, রাস্তার বাতির ক্ষীণ আলোয় নিখিলের মুখমণ্ডল জুড়ে সেই রকম ঘাম চকচক করছে। মুখে চিন্তার ছাপ স্পষ্ট। অমাবস্যার জমাট বাঁধা অন্ধকারে দুই পথিক হেঁটে চলেছে। নিখিল হঠাৎ প্রশ্নটা করেই বসল, আপনি স্পিরিচুয়ালিটি ব্যাপারটা বিশ্বাস করেন? এতক্ষণে সে তরুণের মুখে কৌতূহল আঁকা ছিল। একথা শুনে তার সরু ঠোঁটে দৈত্যকার একটা অবজ্ঞার হাসি খেলে গেল। আরে বিশ্বাস করি বা না করি, লেখালেখির জন্য তো পড়তেই হয়। তবে হ্যাঁ, মন্ত্র ব্যাপারটা একটু ভাবায়। এ দেবের মন্ত্র দিয়ে অন্য দেবীকে পুজো, তার মন্ত্র দিয়ে অন্য কাউকে পুজো, এইগুলো তো হয় না, তাই আর কি। কিন্তু কোনো একটা সময় উপলব্ধি করতে পারবেন তন্ত্র আর মন্ত্র মিলেমিশে এক হয়ে গেছে। শহরের জমাট বাঁধা অন্ধকার ভেদ করে আলোর ফুলকির মতো এগিয়ে যেতে যেতে তরুণ লেখকটি বলল, এই যে দেখছেন কালো ও অন্ধকার, এটা আসলে মন্ত্র জগৎ। আর আমাদের জানার পরিধি এক টুকরো মোমবাতির শিখার মতো। বাড়ির প্রায় কাছাকাছি এসে পৌঁছেছে তারা। লেখকটির কথায় একটা চিন্তা দৃঢ়ভাবে গেঁথে গেছে নিখিলের মনে। এই দেবতার মন্ত্র দিয়ে যদি ও দেবীর পুজো সত্যি করা হয় তাহলে কি হবে? বাড়ি ঢুকেই তরুণ লেখক হতবাক হয়ে গেলেন। বাড়িতে তালা বন্ধ, আশেপাশে কোনো বাড়ি নেই। অনেকটা নির্জন এলাকা নিয়ে আস্ত একটা বাড়ি, যেন দেখে গা শিউরে ওঠে। লেখকটি মনে মনে ভাবলেন, ম্যাডাম যদি সত্যি অসুস্থ হন আর তালাটা বন্ধ কেন, মানে হয়তো খুব গুরুতর ব্যাপার বা হয়তো ভয়ঙ্কর। কিন্তু ওই যে কৌতূহল মানুষকে বড় টানে, সেই টান হয়তো মহাকর্ষের টানের চেয়েও বেশি মাদকতর। ঘরে ঢুকতেই একটা চেনা ধোঁয়াটে গন্ধ নাকে এসে লাগলো। হ্যাঁ, খুব সুন্দর একটা ধুনোর গন্ধ। গন্ধটা একটা ভালোবাসার, নেশা আছে। নাকে এলেই মনে হয় উৎসের দিকে চলে যেতে। নিশ্চয়ই এ ধুনো ঠাকুর ঘর থেকে আসছে। আসলে ভক্তি মেলায় শক্তি। নিখিল কথা শুনে মনে মনে বলল, আসলে আমি তো জানি এর উৎস কোথায়, ভক্তি নাকি অন্য কিছু। এগিয়ে যেতেই নজরে এলো গাঢ় লাল রঙের একটা তরল মেঝেতে চিটিয়ে রয়েছে। আর পত্রালি সেই তরলটা জিভে লাগিয়ে জিভটাকে লাগিয়ে দিচ্ছে একটা ছোট্ট চারকোনা পাথরের ওপর।
তরলটা অন্য কিছু না, ওটা রক্ত। এগিয়ে দেখা যায় তার নগ্ন শরীর লাল রক্তে পরিপূর্ণ। একটা মিষ্টি ধুনোর গন্ধে ভরপুর চারিদিক, আর অদূরে একটা মানুষের মাথা। সেই কাটা মাথা থেকে কেউ খুবলে দুটো চোখ বের করে নিয়েছে। চোখের কোঠর থেকে রক্ত গাল বেয়ে গড়িয়ে পড়ছে, গলা কাটা। রাতারাতি এ দৃশ্য কোনো হৃদরোগীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়ে তরুণ লেখক কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, কে? এই জন্যই আপনি আমাকে নিয়ে আসছিলেন না? এ তো একজন রোগী, খনি রোগী। না, ভালো মনস্তাত্ত্বিক বিজ্ঞা দিয়ে ম্যাডামকে চিকিৎসা করাতে হবে। সে কি আর বাকি রেখেছি? লাভ নেই। মানে? এর পরের ঘটনাগুলো দেখলে আপনি মনে মনে ভাববেন হয়তো আমার সাথে আপনার না আসাটাই ঠিক ছিল। আচ্ছা, আমিও প্রস্তুত। দেখি কি হয়। আজ রাতে আমি এখানে থেকেই দেখে যাব। মুখে প্রস্তুত বললেও তরুণ লেখকটি মোটেও প্রস্তুত ছিল না এই পরের ঘটনাটির জন্যে। কিছুক্ষণ পরে পত্রালীর হাতে একটা খড়গ নিয়ে একটা বলি দেওয়ার কাঠে নিজের মুখ ঢুকিয়ে নিজেই নিজেকে বলি দিতে যাচ্ছেন। একটা মরণপণ চিৎকার করে বেরিয়ে এলেন লেখকটি। এ কি? ওনাকে বাঁচান! আমাকে তো বাঁচতে হবে। ওকে এখন বাঁচাতে গেলে ওই ওই গলাকাটা মানুষের মতো আমারও দেহ থেকে মাথা আলাদা হয়ে যাবে। কিন্তু উনি যে মারা যাবেন। না, মারা যাবেন না, উনি আবার ঠিক হয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, মানে? মানে এটাই নিয়ম। ও প্রতি রাতেই মারা যায়, আবার প্রতিদিন সকালে বেঁচে ওঠে। কি 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 বলছেন কি? হ্যাঁ, আর আপনি যদি আটকাতে যান, মরার সময় যদি বাঁচাতে যান, বা বাঁচার সময় যদি আটকানোর চেষ্টা করেন, তাহলে আপনার অবস্থা ওই গলাকাটা মানুষটার মতোই হবে। গতিশীল জীবন যেন এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল লেখকের। এরকম বিরল ঘটনা তার কৌতূহলের রসদ দেওয়া নিঃশ্বাসের সমাধি খাড়া করে আনছিল। সমস্ত লোম উত্তেজনায় দাঁড়িয়ে গেছে, কপালে ঘাম মুছে অস্থির হয়ে পড়েছে লেখক। বাইরে আহারাদি শেষ করার পর অনুপায় হয়ে তারা আবার ফিরে গেল বাড়িতে। মধ্যরাত্রিতে তরুণ লেখকের ঘুমন্ত চোখের পাতাগুলো একটা অস্বস্তিতে খুলে গেল। তন্ত্র সিরিজের গল্প লেখার সময় সে নিজেই লিখেছিল, মধ্যরাত্রে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া কোনো অশুভ জিনিসের ইঙ্গিত দেয়। নির্জন নিস্তব্ধতার দুনিয়ায় একটা প্রাচীন ধ্বংসপ্রায় গঠন দাঁড়িয়ে। রাত্রের আহার নিবারণের সময় নিখিলের কাছে আরো অনেক কিছু শুনেছে। সেটা নাকি তাদের আসল বাড়ি নয়, শহরের প্রান্তে তারা আগে থাকতো, কিন্তু গলাকাটা মানুষের হত্যালীলা ক্রমশ বেড়ে যাওয়ায় তারা সেই নির্জন স্থানে আশ্রয় খুঁজে নিয়েছে। আর বাইরে বেরোলে নিখিল তালা বন্ধ করে যায়, কিন্তু তাও পত্রালী মাথা কাটা মুন্ডু নিয়ে আসেই আসে। অশুভের ইঙ্গিতটা তাহলে কি?
একা শুয়ে শুয়ে ভাবতে অনেক চিন্তা গ্রাস করেছে তাকে। কম বয়সী মেয়েটার কথা ভেবে মায়াও হচ্ছে তার। একটা ডাকে অনেক চিন্তায় ডুবে থাকা লেখক স্তম্ভিত ফিরে পেয়ে আরো যেন শিউরে উঠল। ডেকে উঠল একটা নারী কণ্ঠ। না, ঠিক নারী কণ্ঠ না, তার আড়ালে যেন ক্ষুধার্ত এক শয়তান। কিন্তু সে ফিসফিসিয়ে যেটা ডাকছে সেটা আশ্চর্যের ব্যাপার। কিন্তু সেই তরুণ লেখকের নাম যে প্রণব, সেটা তো এখানের কেউ জানে না। তাহলে কে? মোমবাতিটা জ্বালিয়ে নিল প্রণব। তার গলায় প্রায় শুকিয়ে কাঠ। একটা অসঙ্গত ঢোক প্রাণপণে গিলে প্রণব বলল, কে 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 ওখানে? আর কোনো শব্দ নেই। কিন্তু একটা অবয়ব যে তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণবের দিকে তাকিয়েছিল তাকে জানতো। মোমবাতির হলুদ কাপা আলোতে দেখা গেল একটা ছায়া, একটা নগ্ন নারী মূর্তি, যার হাত পা জাতীয় সমস্ত অঙ্গ থাকলেও মুন্ডুটা নেই। মাথাবিহীন একটা মূর্তি, তার দু হাতে দুটো রক্ত মাখা মুন্ডু। সে কি নারকীয় ফিসফিসে ডাক আর কান ফাটানো পৈশাচিক হাসি যেন ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকেই। দেয়ালের উপর দৃশ্যটা স্পষ্ট লক্ষ্য করল সে। না, সে আর আসছে না, বড় একটা খড়গ নিয়ে নিজেই নিজের মাথা ঢুকিয়ে জোরে প্রহার করল। মোমবাতির ক্ষীণ আলোয় এই ভয়ানক দৃশ্য ফুটে উঠতে দেখে তীব্র চিৎকার করে উঠল। পাখিদের কিচিমিচি স্পষ্ট শোনা যাচ্ছে। নিখিলের ডাকে ঘুম ভাঙল প্রণবের। সত্যি সকাল হয়ে গেছে? হাঁপাতে হাঁপাতে প্রশ্নটা করে বসল প্রণব। তারপর গত রাতের সমস্ত ঘটনাটা সে নিখিলকে বলল। কিন্তু পথরালি তো এখনো বেঁচে আছে। আমি তো আপনাকে খালি সব খুলে বললাম। আপনি ওনাকে কোনো তান্ত্রিকের কাছে নিয়ে যান তাহলে। মৃদু একটা অপজ্ঞার হাসি হেসে নিখিল বলল, সে আরো এক ঘটনা। কিরকম? এক নামী সাধকের কাছে ওকে নিয়ে গিয়েছিলাম। নাম, ফোন নাম্বার দিয়ে ভেতরে যাওয়ার পর তিনি ওর হাত দেখে কিছু একটা লিখলেন, আর ওর হাত ও কপালের একটা ছাপ নিয়ে রাখলেন। তারপর বাইরে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম আমরা। তখন আমার বিশ্বাস ছিল পথচারী সুস্থ, কিন্তু তারপর যে ঘটনা ঘটলো তাতে আমার রক্ত জল হয়ে গেল। কেন? কি এমন ঘটনা ঘটলো? সাধকের সাথে যিনি ছিলেন তিনি আমাদের বাইরে অপেক্ষা করতে বললেন। সাধক নাকি ভেতরে পর্যবেক্ষণ করছেন। আমাদের তাড়া ছিল বলে সাধকের সাথে থাকা লোকটিকে পরে এসে ফলাফল নিয়ে যাব বলে আমরা বেরিয়ে এলাম। বাড়ি পৌঁছাতেই সেই সাধকের ফোন এলো।
হ্যালো। তিনি আমাকে বললেন, খুব জরুরি, আপনাকে এক্ষুনি একবার আসতে হবে। এইমাত্র ফিরলাম, পরে গেলে হবে না? আপনি যত দ্রুত সম্ভব চলে আসুন। আর হ্যাঁ, আপনার সাথে যে এসেছিল তিনি আপনার কি হয়? সে তো আমার স্ত্রী। কিন্তু কেন বলুন তো? আরে, ফোনে এত কথা বলা সম্ভব নয়, আপনি দ্রুত চলে আসুন। সেখানে গিয়ে দেখলাম সাধকের সাথে যিনি ছিলেন তিনি মৃত অবস্থায় পড়ে রয়েছেন। সাধকের কোনো খোঁজ বা অস্তিত্ব কিছুই পেলাম না। ভাবলাম হয়তো ভয়ে পালিয়েছেন, কিন্তু সেদিন রাত্রে দেখলাম পত্রালি জিভে করে রক্ত নিয়ে একটা চারকোনা পাথরে লাগাচ্ছে, আর তার পেছনেই একটা গলা কাটা মুন্ডুটা সেই সাধকের। চোখগুলো যেন অন্ধকার দুনিয়াতে আবদ্ধ হয়ে আটকে গিয়েছিল প্রণবের। কিন্তু কবে থেকে হচ্ছে এসব? প্রায় 7 মাস আগে থেকে। তখন আমরা শহরের বাসিন্দা ছিলাম। তন্ত্র বিষয়ক বই লেখার জন্য ওই শহরের খ্যাতনামা তন্ত্র মন্ত্রবিদ শশীভূষণ বাবুর বাড়ি গিয়েছিল। শশীবাবু তন্ত্র মন্ত্রবিদ্যায় সুপারদর্শী, মোটামুটি সব তার ঠটস্থ। সেখান থেকে আসার পরই পত্রালি কেমন অদ্ভুত ভাবে বদলে গেল। আপনি জানেন, কিছুদিন আগে ওর মা মারা গেছেন। সেই খবর শুনেও তার এক বিন্দু দুঃখ কষ্ট হয়নি, বরং মৃত্যু যেন লোভ হয়ে পড়েছে তার কাছে। মৃত্যু যেন আনন্দের। তাহলে তো একবার ওই শশীবাবুর কাছেই যেতে হয়। কিন্তু তিনি কি বিশ্বাস করবেন আমাদের কথা? এই বিশ্বাস অবিশ্বাসের ভয়ে আমি আপনাকেও বলতে চাইনি। পত্রালিকে দূরে নিয়ে চলে এসেছি। এসব বললে উনি হয়তো আমাদেরই পাগল ভেবে বসবেন। কিন্তু একবার চেষ্টা করতে দোষ কি? একটা কথা আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমরা বরং একবার দেখেই আসি। অল্প কিছুক্ষণ সময় অতিবাহিত করার পর তারা শশীবাবুর বাড়ির কাছে পৌঁছে গেলেন। তারপর নিজেদের পরিচয় দিলেন। নিখিল ধীরে ধীরে সমস্ত ঘটনা খুলে বলতে শুরু করলেন। পুরো ঘটনাটা পর্যায়ক্রমিকভাবে শোনার পর একটা হালকা তাচ্ছিল্যের হাসি খেলে গেল শশীবাবুর মুখে। নাম করা তন্ত্রমন্ত্র সাধনার লেখক, লোক প্রচলিত খুব নামী ও জ্ঞানী মানুষ। প্রণব বলল, আপনার বাড়ি থেকে পত্রালি ম্যাডামের যাওয়ার পর থেকেই তো এসব ঘটনা ঘটছে। মানে আপনি কি বলতে চাইছেন? আমি পত্রালির ওপর তন্ত্রবিদ্যা প্রয়োগ করেছি, আমার জন্য এসব ঘটছে? না 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 না, সেরকম না। আপনার জন্য কেন হবে? হয়তো আপনার তন্ত্র সাধনার ভুল কিছুতে হাত দিয়ে বা মানে আপনি দোষটা আমার ঘাড়ে ফেলে আমার বদনাম করতে চাইছেন? কে পাঠিয়েছে বলুন তো আপনাকে? আমি এবার কিন্তু মানহানির মামলায় পুলিশ ডাকতে বাধ্য হব। আপনি মিছে মিছে রেগে যাচ্ছেন। আমরা শুধু সলিউশনটা জানতে এসেছি।
তর্কটা খারাপ পরিস্থিতির দিকে যাবার আগেই শেষ আশাটুকু বিলীন করে প্রণবেরা ফিরে এলো। ভবিষ্যতের অন্ধকারটা যে কেমন হয়ে উঠতে পারে তা শেষ ভরসার সমাধি দেখে তারা স্পষ্ট আন্দাজ করতে পারল। কিছুদিন পরের একটা রাত প্রণব প্রকাশকের সাথে নতুন বইয়ের ব্যাপারে কথা বলছিল। সেই সময় ফোনটা এলো। একটা নতুন কোনো কৌতূহল তরুণ লেখককে আবার টেনে নিয়ে গেল একটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন করার জন্য। শশীভূষণ বাবু নিখিলের মারফত তরুণ লেখকটিকেও আহ্বান করেছেন জরুরি একটা দরকারে। এ শহরে এক নামে সবাই শশীবাবুকে চিনে নেয়। সেই গণ্যমান্য জ্ঞাতব্য ব্যক্তিটি যখন নিজে ডেকে পাঠিয়েছেন তখন ব্যাপারটা হয়তো সত্যিই জরুরি। সেই দুদিন আগের শশীবাবু আর আজকের শশীবাবুর চেহারার মধ্যে পার্থক্য ভালো মতোই দ্রষ্টব্য। তার দু চোখে ঘুম না হওয়ার ছাপ, শরীর দেখলেই বোঝা যায় খুব ক্লান্ত ও দুর্বল। প্রণব বলল, তা বলুন, আমাদের আজ আবার ডাক দিলেন কি মনে করেন? পুলিশে জানিয়েছেন নাকি কিছু? মিনতির স্বরে আশাহীন একটা অনুরোধ করলেন তিনি। আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। রাতারাতি এ অবস্থা দেখে হতবাক হয়ে গেল বাকি দুজনে। হওয়ারই কথা, হঠাৎ এরম। কি হয়েছে বলুন তো ব্যাপারটা খুলে। আর আমরা ক্ষমা করবই বা কেন? ব্যাপারটা কি? একটা ভয় তার মুখ জুড়ে ফুটে উঠেছে। আপনারা সেদিন যে ঘটনাটা বললেন, হ্যাঁ, কিন্তু তাতে কি? না মানে পথকালি আমার কাছে এসেছিল। সে আমরা জানি তো। গতিহীন একটা কান্নায় নিখিলকে গিয়ে আঁকড়ে ধরল শশীবাবু। অদ্ভুত একটা কৌতূহল জন্ম নিচ্ছিল প্রণব ও নিখিলের মনে, কিন্তু শশীবাবুর মুখে ঘটনাটা শোনার পর তাদের কৌতূহলে যেন ভয়ের বজ্রপাত পড়ে গেল। আপনারা আগের দিন এসেছিলেন পথকালির ব্যাপারটা নিয়ে। তার আগে পথকালি আমার কাছে একদিন এসেছিল। ও তন্ত্র নিয়ে একটা বই লিখেছিল। সে ব্যাপারে রিসার্চের জন্য আমার কাছে তথ্য চাইছিল। আমি আমার স্টোর রুমে ওকে নিয়ে যাই। সেখানে আমার সব তন্ত্র মন্ত্র টুকরো কাগজে লেখা থাকে। সেই সব একত্র করেই আমি আমার বইগুলো লিখি। আমি পত্রালিকে সেখানকার সমস্ত দরকারি জিনিস দেখিয়ে দিয়ে চলে আসি। তার অল্পক্ষণের মধ্যেই দেখি সে বাতাসের মতো গায়েব। আমার বাড়ির দারোয়ানদের জিজ্ঞেস করছিলাম, ওরা বলছিল ওরা কোনো মেয়েকে বেরোতেই দেখেনি। আচ্ছা, বুঝলাম। তবে এটা তো আপনি আগের দিনই আমাদের বলতে পারতেন। আজ কেন আমাদের ডাকলেন? আপনারা চলে গেলেন সেই দিন। তারপর রাত্রে একটা স্বপ্ন দেখলাম। উফ, যেন বিভীষিকা। দেখলাম একটা মেয়ে আমার মুন্ড ছেদ করে কাটা অংশ থেকে ঝরে পড়া রক্ত ছেটে ছেটে খাচ্ছে। আমার দেহহীন মাথাটা হাতে নিয়ে নগ্ন একটা নারী মূর্তি এক নিঃশ্বাসে হেসে চলেছে। উফ, কি ভয়ঙ্কর হাসিটা! নগ্ন মূর্তিটির দেহ থাকলেও মুন্ডু নেই। আমি ভয় কাতর।
কিছুক্ষণ পর ক্ষীণ আলোতে দেখতে পেলাম ওই মুন্ডুহীন মূর্তিটা নিজের মুন্ডুটা গলাতে বসিয়ে নিচ্ছে। ওই বসানো মুন্ডযুক্ত নারী মূর্তিটা অন্য আর কারণ না, ওটা আপনার স্ত্রী পত্রালী। পরদিন সকালে ভাবলাম আপনাদের কাছে ওই রকম ঘটনা শুনলাম, তাই অত স্বপ্নটা দেখেছি। কিন্তু তারপর থেকে প্রতিদিন ওই এক স্বপ্ন। এখন আমার প্রতিদিন মনে হয় এই জন্য আমাকে ডাকছে। নারকীয় সে ডাকে একটা কেমন যেন নেশা আছে। উঠে এসো। উনি আপনার কাছে আসার পর থেকেই কি এরকম করছেন? আমার মনে হয় উনি এখানে কোনো বই বা তন্ত্রের কোনো জিনিসে হাত দিয়ে বা কিছু করে এটা হয়েছে। তার থেকেও বড় কথা, আপনি নিজেই তো একজন জ্ঞানী মানুষ। আপনি তো জানবেন এসব কেন হচ্ছে। আপনি আমাদের বাঁচান। নিখিলের করুণ দুটি চোখের দিকে চোখ পড়লে মায়া হয়। শশীবাবু তার সুদীর্ঘ অক্ষিপল্লব একবার দীর্ঘক্ষণের জন্য বন্ধ করলেন। অগভীর নয়নের বন্ধ দ্বার থেকে কিছু একটা বাইরে আসতে গিয়েও যেন পল্লবে এসে বাধাপ্রাপ্ত হচ্ছে। মুহূর্তেই সীমাহীন জল বইতে শুরু করলো শশীবাবুর চোখে। ধীর গতিতে শশীবাবুর চোখের পাতা খুলে যাচ্ছে। করুণ ভাবটা যেন রোগের মতো ছোঁয়াছে। ভেজা চোখে করুণতা পরিপূর্ণ। কিন্তু এমন কৌতূহলী পরিবেশের যে বাড়ির সমস্ত আলো এক পলকেই নিভে গেলেও যেতে পারে, সেটা কেউ আশা করেনি। ঘুটঘুটে অন্ধকারে সবাই যেন কালো। উপস্থিতি ছাড়া আর কোনো কিছুই স্পষ্ট নয়। একটা অদম্য চিৎকারে ফেটে পড়ল শশীবাবু। এমন অন্ধকারে লোকটা কাকুতির স্বরে চিৎকার করছে কেন? নিখিল বিচলিত হয়ে উঠে বলল, শশীবাবু, শশীবাবু, আপনি কোথায়? কি হলো আপনার? ভাগ্যক্রমে সময় অতিবাহিত হবার আগেই ঘরের সমস্ত আলো উষার মতো আকাশ ছেদ করে উদীয়মান হলো। সাদা আলোতে দেখা যায় জ্ঞাতব্য জ্ঞানী লোকটি মেঝেতে লুটোপুটি খাচ্ছে। প্রণব তাকে মেঝে থেকে তুলে সামনে রাখা চেয়ারে বসানো। উন্মাদের মতো শশীবাবু বলতে থাকলেন, অন্ধকারের মধ্যে একটা প্রকাণ্ড হাতের শীতল স্পর্শ আমার গলা চেপে ধরলো। আহ, কি পাশবিক শক্তি! না না, ছেড়ে দাও, ছেড়ে দাও। শশীবাবু! শশীবাবু চুপ করে গেলেন। নিখিল ধীরে ধীরে শশীবাবুর কাছ পর্যন্ত পৌঁছে তার কারুকার্য করা পাঞ্জাবি তুলে দেখল। একটা পাশবিক হাত ধরনের কিছু যেন মাংস তুলে নিতে চেয়েছিল শশীবাবুর ঘাড়ের। এইবার জীবনমুখী যুদ্ধে মৃত্যুর আগাম আভাস পেয়ে শশীবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে বলতে থাকলেন, আসলে আপনারা যা কিছু জানেন তা কিছু সত্যি না, যা কিছু জানেন না তাই সত্যি। রাতের চাঁদের আলো আমাদের মুগ্ধ করলেও আসলে সে আলো কিন্তু প্রকৃতপক্ষে সূর্যেরই। আমরা সবাই রাত হলেই সূর্যকে ভুলে গিয়ে বলি, আজ চাঁদের আলো কি মায়াবী। আপনার কথা আমরা কিছুই বুঝতে পারছি না। আপনি খোলসা করে বলুন তো ব্যাপারটা। এই যে আমার লেখা এত তন্ত্রমন্ত্রের বই, এই যে সবাই জানে আমি খুব জ্ঞানী পুরুষ শশীভূষণ চট্টোপাধ্যায়, তা একটা মিথ্যে। মানে কি বলতে চাইছেন? আসলে আমার মধ্যে সেরকম কোনো জ্ঞান বা বিদ্যা কিছুই নেই।
আমার যা কিছু বই বা তত্ত্ব সংগ্রহ তা একজনের কাছ থেকে চুরি করা। প্রায় 100 বছরেরও বেশি বয়স হবে। অসমের এক তান্ত্রিকের সাথে আমার পরিচয় হয় অসমেই কিছু বছর আগে। এক বন্য প্রাণীর তাড়া খেয়ে আমি নিজে বাঁচার জন্য একটা গুহার মুখে আশ্রয় নিই। সেখানে তন্ত্রমন্ত্র বিষয় অনেক তথ্য পেয়ে সেগুলো নিয়ে আমি চুরি করে নিই। পরে রুমে এসে রিসার্চ করে জানতে পারি ওই তান্ত্রিক বেঁচে আছে বলেই কেউ জানে না। ওর পুঁথিগত কোনো শিক্ষাও নেই। আর ওই ভয়ানক জঙ্গলে কেউ কোনোদিন মৃত্যুর ভয়ে যাবেও না। তাই আমি যাই আর একটা জিনিস চুরি করে নিয়ে আসি। সেদিনও যখন পর্তালি এসে আমাকে তন্ত্র সাধনা নিয়ে জিজ্ঞেস করছিল, আমি তখন ব্যস্ততার অজুহাত দিয়ে ওকে ওই চুরি করা সামগ্রীগুলোর কাছে এগিয়ে নিয়ে গিয়ে সেখানে চলে আসি। কিন্তু ওই সামগ্রীগুলোর মধ্যে যে এমন কিছু থাকবে আর এসব ঘটবে তা আমি কল্পনাও করতে পারি না। অনেকক্ষণ ধরে চাঁদের কথা বলছিলেন, কিন্তু আপনি ভুলে গেছিলেন চাঁদ যতই সুন্দর হোক চাঁদেরও কলঙ্ক আছে শশীবাবু। মিথ্যে নিয়ে তো আর বাঁচা যায় না। মিথ্যেকে আলিঙ্গন করলে তার ফল যে কতটা মারাত্মক হতে পারে তা দেখছেন। নিখিল যেন একটু অন্যমনস্ক হয়ে আছে। মাটির দিকে অনেকক্ষণ এক নজরে চেয়ে থাকতে থাকতে বলল, তাহলে ওই তান্ত্রিকের কাছেই আমাদের যেতে হবে, আর কোনো উপায় নেই। উনি সব বলতে পারবেন। শশীবাবু, নিয়ে চলুন আমাদের। এক আধটা হিংস্র প্রাণী হঠাৎ হঠাৎ করে এমন ভাবে ডাক দিচ্ছে যা শুনে লোম খাড়া হয়ে যায়। নীরবতার দেশে 3টি মানুষেরই অস্তিত্ব আছে যেন। গুহার ভেতর যেন আরো গভীর, আরো বেশি অন্ধকার। ধীর গতিতে এগিয়ে যেতে লাগলো তারা। একটা মোমবাতি জ্বালিয়ে তারা তান্ত্রিককে খোঁজার জন্য এগিয়ে গেল। জমাট বাঁধা বিশাল অন্ধকারের কাছে ক্ষীণ আলোর উৎস যেন কিছুই নয়। নিখিল বলল, তান্ত্রিককে আমাদের খুঁজে বের করতেই হবে। চারপাশে অস্তিত্বের শেষ অংশ পড়ে থাকা কিছু কঙ্কাল, কোথাও পুতুলের ন্যায় কিছু মূর্তি যাদের মুখমণ্ডল ছিন্ন ভিন্ন। সেই হিংস্র প্রাণীর ডাকগুলো এখনো স্পষ্ট, যেন খুব কাছেই লুকিয়ে লুকিয়ে তাদের উপর নজর রেখে তাদেরই উদ্দেশ্যে ডেকে চলেছে তারা। শশীবাবুর শরীর বেয়ে ঘাম নেমে পড়ছে নিচে। একটু ভয় পেয়েই যেন তিনি বললেন, এগুলো কি? আমাদের আগে কি কেউ এসেছিল? তারা হয়তো। চুপ করতো, বাজে না বকে তান্ত্রিককে কোথায় পাবো বলুন। হঠাৎ মনে হলো তাদের পেছন দিয়ে যেন কেউ দ্রুত গতিতে এপার ওপার করে ছুটে গেল। একটা ছায়া হবে হয়তো। পেছন ঘুরে দেখলো সবাই, কিন্তু ব্যাপারটা অদ্ভুত লাগলো তাদের। তাহলে কেউ কি সত্যি তাদের পিছু করছে? সামনে ঘুরে যেতেই যেন জ্ঞান হারাবার উপক্রম। উদীয়মান সূর্যের মতো উষালগ্ন কাটিয়ে দাঁড়িয়ে এক মূর্তি, বয়সের গাছ পাথর জড়িয়ে এক জটাধারী তান্ত্রিক। এই সেই তান্ত্রিক,
আমাদের পিছু করছিল তাহলে? কথাটা ফিসফিসিয়ে বলল নিখিল। তান্ত্রিক হেসে উঠে বলল, আসতে তো তোদের হতোই। চুরি করা মহাপাপ, আর পাপের শাস্তি মৃত্যু। একবার মনে হলো তান্ত্রিক সব জানে হয়তো, কিন্তু পরক্ষণেই তার প্রশ্নটা শুনে সবার সন্দেহের গুড়ে বাড়ি পড়ল। কি হয়েছে এবার বল? নিশ্চয়ই চুরি করা কোনো জিনিস ভুল ব্যবহার করে। আমার ভুল হয়ে গেছে বাবা, আমি সব স্বীকার করে নেব, আপনি আমাদের বাঁচান। কথাটা শেষ হওয়ার আগেই লুটিয়ে পড়ল শশীবাবু। তারপর ঢোক গিলতে গিলতে পুরো ঘটনাটা বলতে শুরু করলেন তিনি। হঠাৎ করেই কি যেন একটা চিন্তা করার পর একটু দূরে গিয়ে কিছু একটা খোঁজ করতে শুরু করলেন তান্ত্রিকটি। একটা অস্বস্তি তাকে ঘিরে ধরেছে। তেড়ে এসে তান্ত্রিকটা শশীবাবুকে জিজ্ঞেস করলো, তুই কি কোনো পাথরের চায় নিয়ে গেছিলি? হয়তো। শশীবাবুর উত্তর শুনে বেশ বোঝা যায় তিনি ভয় পেয়েছেন। তান্ত্রিকও যেন একটা কাল্পনিক ভবিষ্যৎ চিন্তা করে কপাল কুঁচকে বললেন, ওটার থেকেই তো যত বিপদ। ওটা নিশ্চয়ই পড়ে ফেলেছে ওই মেয়েটি। ওতে ওতে কি ছিল? একটা মন্ত্র, যে মন্ত্রটা পড়বার নয়, ওই মন্ত্রের মধ্যেই লুকিয়ে আছে সে। ওকে জাগিয়ে দিয়েছিস তোরা। যদি কেউ পড়ে নেয় ওটা, তাহলে কি হবে? মন্ত্র, বুঝলি? মন্ত্র একটা বিশাল জমাট বাঁধা অন্ধকার। তার মধ্যে আমাদের জানা হলো অন্ধকারের মধ্যে জ্বলতে থাকা ক্ষীণ একটা মোমবাতির শিখার মতো, যাকে নিভিয়ে দিলেই একটা আবছা মায়া গোগ্রাসে গিলে নেবে সকলকে। অনেকক্ষণ চুপ থাকার পর প্রণব বলল, কিন্তু কে আছে ওই মন্ত্রের ভেতরে? আর কাকে বা জাগিয়ে দিয়েছি? তান্ত্রিকের মুখমণ্ডল দেখে স্পষ্ট বোঝা গেল বড় একটা বিপদের মেঘ ঘিরে ধরতে চলেছে। তান্ত্রিক বলা শুরু করলো, অনেক যুগ আগে এক তান্ত্রিক ছিল, নাম জল্পেশ্বর। সে নাকি মা কালীর সাধক ছিল। তন্ত্র আর মন্ত্রবিদ্যাকে এক করে মা কালীকে মর্ততে এনে তার উপাসনা করবে বলে ভেবেছিল। কিন্তু তার ফল যে কি হতে পারে সেটা সে কল্পনাও করেনি। তার আসল উদ্দেশ্য শুধু মা কালীর উপাসনা ছিল না, পিশাচেরও উপাসনা করে তার থেকে সর্বশক্তিমান হওয়ার আকাঙ্ক্ষা তাকে ঘিরে ধরেছিল। তারপর নিজেই তন্ত্র মিশিয়ে নতুন মন্ত্র রচনা করে পাথরে খোদাই করে রাখে। সে মন্ত্র উচ্চারণেই দেবীর কালীর শরীর থেকে নতুন এক শক্তি জন্ম নেয়। সমস্ত খারাপ শক্তি নিয়ে সে শক্তি জন্ম নেয়। সেই শক্তির তেজ এত তীব্র, এত ভয়ানক, জল্পেশ্বর তাতে মারা যায়। দেবতারা স্তম্ভিত হয়ে পড়ে। অশুভ আর হিংস্রতার চরম সীমা পেরিয়ে এক বিপদ হয়ে দাঁড়িয়েছিলেন সেই দেবী। দেবতারা ভয়ে ত্রিদেবের শরণাপন্ন হন। তারপর তারা স্থির করে দেবীকে পাতাল লোকে পাঠিয়ে দিতে হবে। দেবীর নাম রড়াত। মস্তক্ষীণা, শুধু ধর আছে, নগ্ন দেহমূর্তি, গলাতে মুন্ডের মালা, নরখুলির ওপর বসে। কৃষ্ণবর্ণের দেবীর বাঁকানো দুটি পা একে অপরের সাথে সংযুক্ত। এক হাতে খড়গ, এক হাতে নিজের মুন্ডু, বাকি দুটো হাতে একটি পাত্র যাতে রক্ত পরিপূর্ণ। পায়ের দুপাশে চারটি চারটি করে নিজের মোট 8টি মুন্ডু নামানো। মুন্ডুগুলিতে আঁকা বাঁকা বিদ্যুতের মতো চুল উঠছে, মুখ রক্ত পরিপূর্ণ।
চোখে ভয়ঙ্কর আক্রোশ। পাতালে দেবী একে একে অসুরদের উপর নির্মম অত্যাচার করে রক্ত পিপাসু হয়ে উঠলেন। অসুরকুল বিপদের মুখোমুখি হয়ে আশঙ্কায় দেবতাদের কাছে সাহায্য চাইল। দেবতারা পাতালে গিয়ে বিভিন্ন বিদ্যার সাহায্যে দেবীর অর্হাতকে নিদ্রামগ্ন করে দেন। এ দেবী কোনো জনমতে কোনো পুঁথিতে স্থান পায়নি, তাই এটা একটা অজানা ইতিহাস হয়ে থেকে আছে। কিন্তু বিপদটা ঘটল তখন। নিদ্রামগ্ন হয়ে গেলেও তাকে জাগিয়ে তোলে তার পরম ভক্ত এক কাপালিক পাষাণ ভৈরব। সে ওই মন্ত্র চুরি করে দেবীর সাধনা শুরু করে। যেহেতু 9টা মস্তক দেবীর, একটি হাতে ও বাকি 8টি পায়ের কাছে থাকে, তাই 9টি মুন্ডুর বলি দিতে হয়। পাষাণ ভৈরব একে একে সব মানুষদের নিয়ে আসতো আর তাদের বন্দি করে রাখত। প্রতি অমাবস্যাতে একটি মুন্ডু দরকার হয়, তাই একটা একটা করে অমাবস্যাতে একটা বলি দিত। পাষাণ ভৈরবের হাতে 8টি নরমুন্ডু বলি হয়, কিন্তু সে ভয়াবহ সময়েও পুরো পৃথিবীকে বাঁচানোর জন্য একজন তান্ত্রিক ঝাঁপিয়ে পড়ে। সে জীবন্ত আত্মাকে বন্দি করতে জানত। আচার্য মহসিন বুঝে গিয়েছিলেন যে শেষ অমাবস্যার আগেই পাষাণ ভৈরবের আত্মাকে বন্দি করতে হবে। এক বিশেষ কৌশল ব্যবহার করে তার আত্মাকে বন্দি করে ওই পাথরের মন্ত্রে চাইয়ে। কৌশলটার নাম তামান্ত্রত্বতা। কিন্তু সে খুব কঠিন কাজ ছিল, তাই পাষাণ ভৈরব যে 8 জন মানুষকে মেরে ফেলে তাদের আত্মার কাছে সাহায্য চায় আর বন্দি করে দেয় তাকে ওই মন্ত্রেই। কিন্তু পাষাণ ভৈরব এতটাই শক্তিশালী ছিল যে সে যে কোনো সময় ওই মন্ত্র ছেড়ে বেরিয়ে যেতে পারে। তাই ওকে আটকানোর জন্য দরকার ছিল একটা পবিত্র সাধকের রক্ত, যা দিয়ে ওই মন্ত্র স্নান করতে পারে। আচার্য মহসিন জগতের উদ্দেশ্যে নিজের পেটেই ঢুকিয়ে নেয় পাথরের চাঁইটা, আর তারপরেই সেটা লুকিয়ে দেন তিনি। ওটা পড়ার ওপর কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করেন। ওই মেয়েটি প্রত্যেকবার রাতে মারা যায়, কারণ ওকে পাষাণ ভৈরব মেরে ফেলতে চায়। কিন্তু আচার্য মহসিনের জন্য ওর কোনো ক্ষতি হয় না, ও বেঁচে যায়। দেখবি ও পাথরের চাইয়ে প্রতি অমাবস্যায় জিভে করে রক্ত লাগায়। ওটা পাষাণ ভৈরব খায়। ও জেগে উঠেছে। আর 2টো অমাবস্যাতে আর 2টো মুন্ডু লাগবে, তাহলেই অনর্থ শুরু হয়ে যাবে। প্রণব ওর নগ্ন মূর্তি দেখেছে। সে যে কত ভয়ঙ্কর তা কল্পনার বাইরে। এতদূর শোনার পর গায়ে কাটা দিয়ে উঠল সবার। শশীবাবু ভয় পেলেন, আবার একটু উচ্চস্ততও হলেন। আবার বললেন, আচ্ছা নিখিলবাবু তো ওনার স্বামী, তাহলে প্রতি অমাবস্যাতে অনালোকদের খুঁজে খুঁজে মুন্ডু না এনে ওনারও তো... পুরোটা বলার আগেই নিখিল গটগটিয়ে তাকালো শশীবাবুর দিকে। তান্ত্রিক বলা শুরু করল, ও জানে এই ছেলেটি ওর কাছেই থাকবে, তাই 8 নম্বরে ওকে মেরে ফেলবে। তখন আর ওর খুঁজতে অসুবিধা হবে না, পথে কেউ বাধা হতে পারবে না। যে মেয়ে তার মায়ের মৃত্যুতে আনন্দ পায়, নিজের মায়ের মুন্ডু নিয়ে এসে তার রক্ত খেতে পারে, তার কাছে স্বামী কিছুই নয়। কিন্তু 8 নম্বর কেন, 9 নম্বর নয় কেন?
আর তাছাড়া 9 নম্বরে কাকে? জবাব যেটা দিল তান্ত্রিক, তা শুনলে হয়তো কেউ চাইবে না এ গল্পের সাথে নিজের সম্পর্ক রাখতে। তিনি বললেন, 9 নম্বর মুন্ডুটা আর অন্য কারুর হবে না, ওটা ওর নিজেরই। নিজেই নিজেকে হত্যা করবে। কথাটা শুনে সবাই চমকে উঠল। আমার পূর্বপুরুষের সম্পর্ক ছিল আচার্য মহসিনের সাথে, তাই এটা কোনো ক্রমে আমার কাছে চলে আসে, আর সেখান থেকে তুই নিয়ে যাস, আর তোর থেকে সেই মেয়েটা। তবে মহসিনের রক্তে স্নান করে কোন মন্ত্রটা আটকে রাখতে পেরেছিল পাষাণ ভৈরবকে, তা আমার জানা নেই। এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? একটা উপায় আছে, তামান্ত্রত্বতা। সেটা কিভাবে করতে হবে? জীবন দিয়ে। একজন পবিত্র সাধক সবাইকে রক্ষা করার জন্যই বাঁচে। শুধু ওই মেয়েটির শরীরের কিছু অংশ লাগবে, বাকি সব আমি জোগাড় করে নেব। নিখিলের হঠাৎ মনে পড়ে গেল পত্রালির দেওয়া নুপুরটার কথা, যেটা আসার আগে সে গুজে দিয়েছিল জোর করে তার পকেটে। নিবিড় অন্ধকারেও যেন একগুচ্ছ আলো এসে পড়ার আনন্দ এলো। নুপুরটা বের করে সে একটু স্থিরভাবে পর্যবেক্ষণ করে নিল। এটাই এটাই তোর স্পর্শলোকে জিনিস, ওর নূপুর। নুপুরটা হাতে নিয়ে তান্ত্রিক এক নজরে দেখে নিয়ে তিনজনের উদ্দেশ্যে বলল, আসার সময় পুতুলের মতো ছোট ছোট কাটা মুখগুলো যেগুলো দেখেছিলি, ওগুলো নিয়ে আয় যা। পুরো ঘটনাটা শোনাকালীন বড় মোমবাতিটা শেষ হয়ে গেছে। নতুন একটা মোমবাতি জ্বালিয়ে তারা এগিয়ে গেল। অন্ধকার ছেদ করে এগিয়ে যাচ্ছে। সামনেটুকু যা দেখা যায় শুধু একটা কিছু স্পর্শ পেয়ে চমকে উঠল শশীবাবু। মনে একটা অলীক কল্পনা ভাসছিল। একবারের জন্য মনে হলো হাতটা পত্রালির বা হয়তো পাষাণ ভৈরবের। সে স্পর্শে হাড় হিম হয়ে যায়, পাহাড়ের মতো শক্ত হয়ে যায় ভেতরটা, আর ফুলের মতো পাপড়ির মতো হয়ে যায় সাহস। অনিচ্ছা সত্ত্বেও পেছন ঘুরে তাকালো। একটা সেই রকম পুতুল, আশ্চর্য পুতুল, তার স্পর্শ একেবারে মানুষের মতো। আর এগিয়ে গিয়ে কিছু খুঁজতে হলো না, সেইটাই নিয়ে তারা গুটি গুটি পায়ে এগিয়ে গেল। হিংস্র প্রাণীগুলো এখনো ডেকে চলেছে। তাহলে কি তারা কিছু দেখতে পাচ্ছে? ইতিমধ্যেই একটা আসনও সাজিয়েছে তান্ত্রিক। এবার তোর রক্ত লাগবে। শশীবাবুকে উদ্দেশ্য করে কথাটা বলল তান্ত্রিক। এই বলে একটা ধারালো অস্ত্র করে তার হাতের কাছটা কেটে দিল তান্ত্রিক। একটা নতুন ধরনের আসন, পাশাপাশি দুটো ত্রিভুজ, সেটি আবার একটা বৃত্তের মধ্যে। বৃত্তের বাইরে একটি সিঁদুর পরিপূর্ণ বর্গক্ষেত্র, তার বাইরে আরো একটা বুড়ো ত্রিভুজ। সেই পাশাপাশি দুটি ত্রিভুজের একটিতে সেই পুতুলটি, অপরটিতে একটি মাছের মতো প্রাণী। তোরা সবাই চুপচাপ থাকবি। এই ভেতরের ত্রিভুজগুলোর একটাতে পত্রালের আত্মা আসবে, আর একটাতে পাষাণ ভৈরবের আত্মা। ওখানে তোর রক্ত দিয়ে রাখবো, সেই রক্তের লোভেই ওই পাপী আত্মা আসবে।
বাইরের বৃত্ত জুড়ে আমার পবিত্র রক্ত থাকবে, এদের বাইরে যেতে দেবে না। আর তার বাইরের বর্গক্ষেত্রের 4 কোণে ও একেবারে বাইরে ত্রিভুজের ত্রিকোণে মোট 7টি আত্মা এসে বসবে, যাদের ও মেরেছে। আমি ওদের মুক্তি দেব, আর তার বদলে ওরা আমাকে সাহায্য করবে। সেই মন্ত্রটা হঠাৎ তোদের চোখের সামনে চলে আসবে, তাই তোরা কোনো রকমে সেটা দেখবি না, তাতে যা খুশি হয়ে যা। এই বলে পুতুলটার কাছে সেই নুপুরটা রেখে দিল। আর সেই মাছের মতো প্রাণীটার কাছে রক্ত, কাঁচা রক্ত, সিঁদুর, চুন, মরার ছাই আর একটা সুগন্ধি কিছু রেখে দিয়ে কি সব বলা শুরু করলো। পাষাণ ভৈরবের আত্মা, পত্রালীর আত্মা আর ওই বাকি 7টা আত্মা এসে গেছে, সেটা বোঝা গেল। তান্ত্রিকের চেনা স্বরটা ক্রমেই বদলে যেতে শুরু করলো। হুঙ্কার আর আর্তনাদে ভরে গেল স্থানটা। হ্যাঁ, একটা পাথরের চাই এসেছে। এও সম্ভব? একটা মন্ত্র রক্ত পিপাসু হত্যাকারী হতে পারে? তান্ত্রিকের কথাটা মনে পড়ে যাওয়ায় সবাই চোখ বন্ধ করে দিল। আর কিছু দেখার বাকি ছিল না। এখনো অবধি যা কিছু দেখা বা বোঝা হয়েছে তা সত্যি যেন নিবিড় অন্ধকারে ক্ষীণ আলোকশিখা মাত্র। মন্ত্রের একটা আলাদা মায়া আছে, একটা নেশা আছে, যেটা শুধুই শেষ করার প্রবৃত্তি নিয়ে শুরু হয়। মোমবাতির ক্ষীণ আলোক রেখা ধরে কি কি ঘটে যাচ্ছে তা দেখার সাধ্য কারণ নেই। চোখ বন্ধ অবস্থাতেও দেবী ররাট এর কল্পনা মূর্তি যেন এক ভয়াবহ শিহরণ ফুটিয়ে তুলেছে শরীর জুড়ে। কিন্তু তাও চোখ খোলার কোনো উপায় নেই। একটা চেনা স্বরে ওদেরও ভয় কাটল। চেনা পৃথিবীকে একপাশে ফেলে রেখে অচেনা একটি ধ্বংসপুরীতে যেন একা একটি একটি অভঙ্গুর জীবন হয়ে দাঁড়িয়ে সকলে। আসলে দিনের শেষে প্রতিটি মানুষই একা ও অদম্য। চেনা স্বরটা তান্ত্রিকের। সে বলল, বাকি আত্মাদের মুক্তি তো আমি দিয়েই দিয়েছি, কিন্তু পাষাণ ভৈরবের আকাঙ্ক্ষা এখনো রয়ে গেছে। অশুভ শক্তিকে জাগানোর তীব্র ইচ্ছা ওর আত্মাকে শান্তি দেবে না। ওই মেয়েটি এখন সুস্থ, ওর নিজের আত্মা এখন ওর শরীরেই আছে। অন্য কোনো আত্মা আর প্রবেশ করতে পারবে না ওর শরীরে। তন্ত্র আর মন্ত্রকে একসাথে মেলাতে নেই। অন্য দেবতার মন্ত্র দিয়ে যেমন অন্য দেবতা বা দেবীর উপাসনা হয় না, প্রত্যেকের মন্ত্র নির্দিষ্ট তামান্ত্রত্বতা। একজন পবিত্র সাধক ছাড়া অন্য কারো দেখা ঠিক না। এতে বিপদ বাড়ে, কমে না। তাই এ বিষয়ে আমি আর তোদের কিছু জানাবো না। পাষাণ ভৈরবের অশুভ আত্মাকে আমি এই মন্ত্রেই আবদ্ধ করে দিয়েছি, কিন্তু ও আবার বেরিয়ে আসতে পারে। তাই এ মন্ত্র আর কেউ পড়ার আগে একে নষ্ট করে ফেলতে হবে, তাহলে দেবী মাও আর জেগে উঠতে পারবেন না, আর পাষাণ ভৈরবের আত্মাও চিরবন্দী হয়ে থাকবে। এই পাথরের চাই যেখানেই থাকুক, এবারের মতো সব বাড়ি নিজেই চলে আসবে।
এটাকে মাটির নিচে রাখলে বা ছুঁড়ে ফেললে বহু যুগ পরেও যদি কেউ খুঁজে পায় তখন আরও বিপদ ঘনিয়ে আসবে। এ মন্ত্র চির অপেক্ষা করবে যাতে কেউ তাকে আবার পড়ে, আর আবার জেগে উঠতে পারে পাষাণ ভৈরব আর দেবী রঠাৎ। আমি ত্রিমূর্তি পাথর দিয়ে এটাকে বিলীন করে দেব। ত্রিদেবের দেহ থেকে একটু একটু অংশ নিয়ে আমি একটা নতুন তন্ত্রবিদ্যায় মেতে উঠি। এই মহাবিশ্ব হলো শিব ও শক্তির দিব্যলীলা, আর তন্ত্র হলো তাদের উপাসনা। শিবের ডমরু থেকে তন্ত্রের উৎপত্তি, সৃষ্টি, স্থিতি, বিনাশকে পরিচালনা করে তন্ত্র। তাই তাদের দেহের অংশ নিয়ে জমাট বাঁধা বিশাল এক অংশ তৈরি হয়। আর দেবী দুর্গার 10 হাতে 10 মহাবিদ্যা বর্তমান। কিন্তু এই দেবীর অর্থাৎ সেই বিদ্যাতে পড়ে না। তবে জগৎ ও মহাশক্তির কাছে সব শক্তি সীমাবদ্ধ। তন্ত্র শক্তির সাহায্যে আমি এক ধাতু তৈরি করি যার নাম জগৎ ধাতু। ওই ধাতু দিয়েই ঘষে ঘষে ওই মন্ত্র মুছে ফেলতে হবে। তবে এই জগৎ ধাতু কাজ করবে একটা শর্তেই। শশীবাবু হয়তো বলতেই যাচ্ছিল শর্তটা কি, কিন্তু তার আগেই তান্ত্রিক একটা চকমকি পাথরের মতো বের করে ছুঁচলো দিকটা নিজের পেটে ঢুকিয়ে দিল। অর্থাৎ ওইটাই জগৎ ধাতু। রক্তে ভরে গেল চকমকিটা। তারপর সেটা নিয়ে ঘষতে থাকলো পাথরের চাইটাতে। চলে যা, চলে যা তোরা, চলে যা, এই বলে তান্ত্রিক পড়ে গেল। পত্রালি তখন প্রায় সুস্থ। শশীবাবু সব সত্যি স্বীকার করে নিয়েছে। আর হয়তো কেউ সে মন্ত্র পড়তে পারবে না। আর হয়তো সুনীল আকাশের নীলিমার বুকে কালো মেঘ জমাট বাঁধবে না। গভীর অন্ধকারের বুকেও মোমবাতির ক্ষীণ আলোতে সব দেখা যাবে, কিন্তু পাষাণ ভৈরব আর দেবীর অরাতের অস্তিত্ব বিলীন করা সম্ভব হবে না। আজও গোপনে সে লক্ষ্য করে যাচ্ছে সবাইকে। কোনো একটা অমাবস্যা আবার হয়তো রক্তের নেশাতে কাটা মুন্ডু নিয়ে তাণ্ডব শুরু করবে সে। মন্ত্র হলো গভীর একটা অন্ধকার। সেখানে আমাদের জানা হলো সেই অন্ধকারের মধ্যে ক্ষীণ আলোক শিখা। কোন মন্ত্র যে কতটা মারাত্মক তা কল্পনার বাইরে। শান্ত সকাল, বিপদমুক্ত আবহাওয়া। সূর্যদেব উদয় হয়েছেন একটু আগেই। প্রণব ভয়ে আগের দিন তান্ত্রিকের কাছে চুপচাপ ছিল। আজ ভয় কেটে গেছে। তার একটি বইও প্রকাশিত হয়েছে। সেটা নিয়েই সে পত্রালির কাছে যাবে বলে ঠিক করেছে। পাগুলো একটা চাদরের ভিতর, আর কোমর থেকে মাথা বেরিয়ে উঠে বসেছে। একটা বিশাল হাই তুলল। ফোনটা তখনই এলো। ফোনের স্ক্রিনে স্পষ্ট দেখা যায় প্রকাশক ফোন করেছে। হ্যালো প্রণববাবু, আপনার বই তো মার্কেটে আগুন ধরিয়ে দিয়েছে। ওই আর কি দাদা, ঈশ্বরের কৃপা যা। তবে যাই বলুন, বইতে যা মন্ত্রটা দিয়েছেন না, সেটা তো একটা আলাদা মাদকতা এনে দিয়েছে। ওটার টানেই বোধহয় লোকজন এত পছন্দ করছে। ফোনটা হাত থেকে পড়ে যায় প্রণবের। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। ফোনটা কেটে যায়। মন্ত্র মুহূর্তেই মনে পড়ে যায় পত্রালির ঘরে থাকাকালীন সেই মন্ত্রটা। সে দেখতে পায় পাথরের চাইটাতে, আর তখনই সেটা চুরি করে এনে নিজের বইয়ে লিখে ফেলে। সেই বই এই এখন মার্কেটে আগুন ধরিয়েছে।
মানে সবাই পড়ে ফেলেছে। মন্ত্র মন্ত্র কথাটা নিজের কাছে শুনে অকর্ণপ্রিয় চিৎকারে মাটিতে পড়ে গেল। না না, আমি আর দেখবো না। না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কি ভাবছেন? এরপর থেকে মন্ত্র উচ্চারণ করবেন কি না? নিশ্চয়ই করবেন। তবে সেই মন্ত্র কোন দেবদেবীর বা সেই মন্ত্রের ফল কি তা জেনে নিয়ে তবেই তা উচ্চারণ করবেন।